হ্যাং করতে করতে 10 টিয়া যায়, 3 টিয়া পর্যন্ত স্বাস্থ্য, কৃষি, যতই স্টল দেখা যাক, যতই হাম আছে আর কি। একটা হনুমান ব্যবসা আছে না, হ্যাঁ না, ব্যাকগ্রাউন্ডে ওই যে হরদনের সামাজিক কি শরীরের সমৃদ্ধি, অর্থাৎ কি আইন স্বয়ং সম্পূর্ণ হইব, আর স্বাস্থ্য ভালো থাকব, আর গরিবত্ব কমে যাবে, আর শিক্ষা হইব। ইন হইলে তো আইন কি এম্পাওয়ারমেন্ট হয়, মানে আর শক্তি বাড়িব। তো হইলে আরেকজনে বঞ্চিত করিবার শক্তি কমে যেতে, আর শক্তি বড় যে শক্তি আরে বঞ্চিত করিব, ইতার শক্তি কমাই রে আর বাড়ানোর তাইলে আস্তে আস্তে ওইবার আমি ওয়ানের জন্য ইয়ে হবে বৈষম্য দূরীকরণ। তো এখন পাবলিক ডেলিভারি সিস্টেমের সমস্যা দিয়ে সরকারি সিস্টেমের সমস্যা হইলি এন্ড মোরাল হ্যাজার্ড হয়, যারে টিয়াদের ইতার লয়, যারে যে সার্ভিস দিব ইতার স্বার্থ লয়, ইতার স্বার্থ ন মিলে, দুজনের স্বার্থ কিন্তু এক ন। তো দুজনের স্বার্থ এক ন মানে টিয়া পয়সা মিসইউজ করার রাস্তাও বাইরে হয়। 1 নম্বর সমস্যা। 2 নম্বর আরেকটা সমস্যা আছে, আর লোকাল কি দরকার নতুন বড় দি আর মন্ত্রণালয় বইয়ের হিসাব করে দিই খন্ডে খান্নান লাইব, অথচ লোকালি হল কি দরকার লইরে যেন হন লোকালিটির মধ্যে আর শিক্ষার হার নির্ভর করে দেন, শিক্ষার আরো শিক্ষক সাপোর্ট কত দরকার হইব। হন হন স্কুলের 7 জন আছে, পোয়া আছে 50, আর হন হন স্কুলের টিচার আছে 2, পোয়া আছে 200। তাহলে কি দাঁড়ান, ওই যে নিড হল দরকার হল সরকারের সাপোর্ট ম্যাচ করার নজর। ইয়েন শুধু বাংলাদেশ বলি না, ইয়েন হন জায়গাতেই সম্ভব না, দরকার ইয়েন ডিসাইড হচ্ছে না। তো হনে ডিসাইড করিব, আর প্রয়োজন আই ডিসাইড করছুম, আই ডিমান্ড করছুম, তো আর ইয়ান দরকার আর তো প্রয়োজন নান কি। তো প্রয়োজন হলে হার হাসে ডিমান্ড করছুম সরকারের হাসে, অ্যান্ড সরকারের অল্টারনেটিভ, সরকারি অফিসারের অল্টারনেটিভ ওই আইডিএফ ফন্ডে গেল। স্যার আমি একটু সময় নিচ্ছি স্যার, আপনার কাজ আমি স্যার। হ্যাঁ মানে এইবার আইব, কিন্তু তোমার আস ডাকাত বইরা আর মাস্টার ঠিক করে দিতে না, আর ডাক্তার ঠিক করে দিতে না, আই এন্ডে বইরে আর ডাক্তার ঠিক আছে, আর শিক্ষক ঠিক করছে। এবার বোঝা যান না কথা, এবার স্বপ্ন হইলে এই সময় গরিবের চাইলে আয় দিয়ে যেতে, স্যারও সাহায্য করতে, কিন্তু স্যারও সাহায্য তুলে দিয়ে না বুঝি, আমিও সাহায্য সদ্দুর ভাজ্য হইতে পারি, কিন্তু এতদিন তো বইটা আমি যেত না। এত লাই এখন অল্টারনেটিভ ডেলিভারি কি সরকার রান, সরকার করো, আর নিডস আর লোকালি আই ডিসাইড করছেন সরকারে দেন, এর মধ্যে গ্যাপ সদ্দুর তাহের ওই গ্যাপই বেললে রয়ে গিয়ে দে হন ওই যে আইডিএফ গ্যাপি বেরলে আইডিএফের দায়িত্ব দিয়ে আগেই দে ওই স্বাস্থ্যর ঘাটতি সন্ধান আছে, শিক্ষার ঘাটতি সন্ধান আছে, মৎস্যর ঘাটতি সন্ধান আছে, কৃষির ঘাটতি সন্ধান আছে, পরিবেশের ঘাটতি ওই স্টল বান্ধব চাই পরিবেশ বান্ধব এইসব ঘাটতি। আবার লোকালি সন্ধান 8,000 জাফরি আছে, আরেক সরকার হইবে বললি 8,000 ইউনিয়ন সরকার গুমান মর্দন মেহল এন্ড সরকার এন্ড দেন ও লালমরিচ 8,000 লালমরিচ, ও লালমরিচের ইন সরকারের হাম করবে, কিন্তু লোকাল রিকোয়ারমেন্ট হলো মিটাই রে। তো আই সরকারি হতা ওলদি অল্টারনেটিভ সরকার ও নো আসলেই ওলদি নিমিত্ত অল্টারনেটিভ সরকার ওলদি এন্ডের স্থানীয় সরকার যে আছে এতাল্লাই খেয়াল করছি না, মাস্টার লেবার সময় তো কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। আর তো সরকারের হাসো আশা করি সরকার উড়তুন ডিসাইড করতেন এন্ডে, কিন্তু এখন সহজে চেঞ্জ করছে তেমন, কিন্তু সরকার ওরে কি শিখানোর লাই যে এলে করলে মনে হয় তোমার আরো ভালো সার্ভিস পাবে, টিয়া নষ্ট হইতো নু 2500 টিচার লই কেন করে লিখি
ও নিজে লই না লোকালি পরীক্ষা লই রে আবার লোকাল গভর্নমেন্টের মতামত লই লই তোলে কি দাঁড়াই আর তো এনে সাইড দি ফিউচারে বুঝে অ্যান্ডের গুণ অ্যান্ডের প্রয়োজন অনুযায়ী টিচার হজনে বুঝি আনো ডিসাইড করবো কি প্রয়োজনে হেলথর নজর লই যদি এনে হদলপুরের স্বাস্থ্য রিকোয়ারমেন্ট যদি আরও নজর থাকে নজর দেবো সরকারি সিস্টেমে কিন্তু সম্ভব ন হয়তো অর্গানোগ্রাম লো টিনি লো এর মধ্যে হবো পোস্ট আছে হনর রিকোয়ারমেন্ট হলো হনের লিঙ্ক নেই এই হাম শুরু দিয়ে কিন্তু বিরাট একখান সুন্দর হাম এবং ইয়ান উল্লি পুরা সমাজেরও পরিবর্তনের একখান রাস্তা এবারে হয়তো অল্টারনেটিভ ডেলিভারি সিস্টেম অফ পাবলিক সার্ভিস জনগণের সেবা অল্টারনেটিভ ডেলিভারি সিস্টেম এবার এন্ডে যারে দিয়ে চালাইব ওর তো ফান্ড লাইবলে হারে কি পিকেএসএ পরে রাখি পিকেএসএ ফান্ড দিব এবং মনিটর করিব কন্ট্রোল করিব সিলেকশন করিব ইভ্যালুয়েশন করিব আবার পিকেএসএ তো টিয়া দরহাত তাইলি ওই যে হদপুর দেখছে দে ওই যে টিয়া দরহাত তাইলে আনা যায় হ্যাঁ তো এখন যেন 250 কোটি টিয়া ইনশাল্লাহ দেবে আবার সরকারের মধ্যে এরিয়া আছে যেন এটা আমি মনে হয় স্যার আপনাকে কনফিডেন্স দেওয়ার জন্য বলি অন্য ফাইন্যান্স সেক্রেটারিকে বুঝাইতে যদি 1 বছর লাগে আমারও লাগছে 5 মিনিট হ্যাঁ কারণ অন্য ফাইন্যান্স সেক্রেটারি 2500 মেয়ে নাকি সব না সব মেয়ে ইয়ে কি হতে ক্ষমতায়ন অর্জন হয় না এই মাইফল 2500 ইউন হাজ করিব ইউন আবার কি এই হাজও করিব অন্য হাজও করিব অর্থাৎ লোকালি তারা এখন জ্ঞাত পাইব তো আমি আশা করি এবং এই প্রোগ্রাম কিন্তু আজির প্রোগ্রাম নয় চলতে চাইব আর যেমন ইনিশিয়াল বাজেট যা হইব না কেন এন্ড বাজেটও বাড়ন চাইব আবার বাড়ন মানে আরে ফেভার করি বাড়ন না ইউনে কে ওই একই রিকোয়ারমেন্ট যদি কদমপুর ইউনিয়নের রিকোয়ারমেন্ট হেলথ ক্ষমতা হয় তাহলে হমই হইব এবার নিড অ্যাসেসমেন্ট চিন্তা করি যখন না সেন্ট্রাল আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো 4 লক্ষ কোটি টাকা বাজেট দিতি হন্যান লোকাল নিড ন্যাশনাল হন লিঙ্ক আছে না জানলে ব্রিজ একখান দরকার নে 3 জনে দেখবি তবে ইদানিং হদলপুর তো অরি না কেন ফেভারত দেরি হ্যাঁ স্যার নৌলে और ब्रिज করে ফেলি হতে ইদানিং হদলপুর একখান বেশি আর হদে ওই হ্যাঁ এই না দেরি এখানে হ্যাঁ তো আয় কি সমৃদ্ধি তাহলে সমৃদ্ধি কি সমৃদ্ধি হলে সামাজিক ক্ষমতায়ন নেব বৈষম্য দূরীকরণ নেব এবং মধ্যে কি কেউ গুরুত্ব চাবি দিয়ে ন আর নিড অনুযায়ী আর নিড অ্যান্ড ফাইন্যান্স মিনিস্ট্রি পিকেএসএফ ইমপ্লিমেন্টেড গভর্নমেন্টের টুল দি আইডিএফ পিকেএসএফ আবার রেগুলেটরও আর আবার ওই গভর্নমেন্টও কিন্তু চলন পরিবর্তে লোকাল গভর্নমেন্টের পরামর্শ লইরে আরা তো আসলে আরা যদি আরা সংবিধানে যে হদ দে আরা বঙ্গবন্ধু যে হইতে মুক্তির সংগ্রাম হন মুক্তির হতা হইবে এইলে মুক্তি না এইলে মুক্তি তো হইবে এই মুক্তি মানে কি ওয়ান ডাইমেনশনাল মুক্তি নো মানে কি দেশ স্বাধীন হইলাম পূর্ব পাকিস্তান বাংলাদেশে কি এই মুক্তি ন চায় বঙ্গবন্ধু হইতে অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার দারিদ্র দূরীকরণ এই যে এসডিজি হর এখন এসডিজি হর না হ্যাঁ ই ব্যাকে পুরনো হতা এখন নতুন করে এই গোল বানাই বানাই ইন্ডিকেটর বানাই হতা দুর্গ মুক্তি আই মনে করি যে সমৃদ্ধিরে আরা যদি বাইহার্ট লই আরা লোকাল নিড প্রয়োজন করি যেন শমশেরপাড়া স্কুল আছে টিচার আছে 5 জন প্রপোর্শনে যা তার ডবল আছে স্টুডেন্ট টিচার তুই সাইড পাইবে না এখন সমৃদ্ধি দিয়ে টিচার দেবে বাস তাহলে কি নিডল ম্যাচ করে গেল তবে সমৃদ্ধি হয়ে পাইতো উদি গুমজার মাস্টারি বাড়ি কিছু করতে একটু দেরি কিন্তু মনের সকল দিয়ে বেরো বাইর করে দিয়ে অনেক পাওয়ার আনো বাইর করে জন্য পাওয়ার হতে হবে আস্তে আস্তে যদি আমরা দেখি যে আমরা লোকাল নিড লোকাল অটোমেটিক্যালি ওই পাওয়ারও নয় বুঝ কেন্দ্রীয় সরকারের আইন হইম এই মাস্টার হাত দরকার নেই আয় লোকালি লইম এই নিড নেই এখানে হবে না
কিন্তু সরকারিভাবে হইলে মজার কথা, এগুলো বললে চাকরি থাকবে কি থাকবে না, খুব মজার কথা আছে। হয়তো গিয়া আচ্ছা লইলন ওই যা বিধবা ভাতা বা বয়স্ক ভাতা, গরিবের ভাতা, ইউনিয়ন ফিসে 50 জন। এই ইউনিয়নের মধ্যে ওই ইউনিয়ন ফিসে 50 জন না, 50 জনের মধ্যে একজন হচ্ছে জাহাঙ্গীর আলম খান। আর 50 জন পুড়ে তো জাহাঙ্গীর আলম খান লাগে, হ্যাঁ করি না দিই, কিন্তু 50 জন তো পুড়েছে হতো। এই হলো গভর্নমেন্ট ডেলিভারি সিস্টেম। কিন্তু সমৃদ্ধি কি হয়, ওই ইউনিয়নও একজনও নাই, একজনও বয়স্ক ভাতা পাইত না। এবার হনে ডিসাইড করিব ওই লোকাল আর ওয়ার্ড মেম্বার ব্যাক করে বই ডিসাইড করবে। সার্ভে এখন সার্ভে চলিব, সার্ভে চলিব ইন্ডিপেন্ডেন্ট। সরি আমি একটু সময় নিলাম স্যার, এটা বোঝানোর খুবই দরকার। হ্যাঁ স্যার, সবচেয়ে মজার একটা ঘটনা বলি, একটু বলেই শেষ করি। আমাকে দাওয়াত দিছিল সমৃদ্ধির প্রোগ্রামে, ইয়াতে বঙ্গবন্ধুতে স্যাররা দাওয়াত দিছিলেন। কিসের প্রোগ্রাম জানি এটা? উন্নয়ন মেলা, বিশেষ অতিথি করে দাওয়াত দিচ্ছে। এর আগে আমি সমৃদ্ধিও বুঝি নেই। 1 বছর ধরে টাকা চাচ্ছে, টাকা ঘুরতেছে, দিচ্ছি না যে মাথায় আইডিয়া হয়েছে যে খলিজুয়ান স্যার আর করিম স্যার মিলে টাকা মেরে ফেলবে। মানে আমি না, মানে এইটাই একটা ইমপ্রেশন, এটা জেনারেলি হয় এটা। হ্যাঁ, কারণ এই 250 কোটি টাকা ওনারে না দিয়ে আমি বিধবা ভাতা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দিব, কারণ এখানে আমার সরকারি অফিসার আছে, আমার খাস ভাই। হ্যাঁ, তো এরকম একটা আইডিয়া কাজ করে, এটা আছে, এটা গভর্নমেন্ট সিস্টেম, এটা আছে, আমিও এটার পার্ট। তো সমৃদ্ধিতে গিয়ে ওই যে উন্নয়ন মেলাতে গিয়ে সমৃদ্ধি ইয়ে করতে একটা ব্রোশিওর টেবিলে আছে। তো আমি একটু স্ক্যান থ্রু, নট ল্যাব করি নেই, স্ক্যান করলাম। স্ক্যান করার পরে দেখলাম যে এটা অল্টারনেটিভ ডেলিভারি সিস্টেম টোটালি। এটাকে যদি আমি ইয়ে করতে পারি, তাহলে আমার যেটা এম্পাওয়ারমেন্ট, লোকাল গভর্নমেন্টকে, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, লোকাল নিড অনুযায়ী আমার কোন সেক্টরে কী দরকার, এইটা। তো তখনই ওইখানে আমি আমার বক্তব্য স্যারেরও অনেকে পছন্দ হয়েছে, নাকি আমাকে স্যার খুশি করার জন্য করছে আমি জানি না। হ্যাঁ, পছন্দ হয়েছে আমার বক্তৃতা। স্যার বললো যে ফাইন্যান্স সেক্রেটারি তো সব বুঝে গেছে। স্যার মনে মনে খুশি হয়েছে যে এবার আমার 250 কোটি টাকা তো ইজিলি আসবে, ওই জন্য বেশি খুশি হয়েছে আর কি। আচ্ছা, তখন ডক্টর জয়সিম বললো, স্যার আপনার ইউনিয়নে তো করে দিতে পারি। তো তখন আমি তো স্বাভাবিকভাবে, আমার তো এমনি গ্রামের সাথে যোগাযোগ আছে, তখন রাজি হলাম। এই প্রেক্ষিতে এটা শুরু হলো আর কি। তো যাই হোক, আমি মানে অন্যদের ডিজার্ভিং হতে বলবো না, 250 কোটি টাকা আস্তে আস্তে কাজে আস্তে আস্তে আপনারাও পাবেন। হ্যাঁ, জাহাঙ্গীর সাহেবের নিয়ে ও আপনার তো আছে, ও আপনি হচ্ছে ফার্স্ট। ও আচ্ছা, বিনাজুরি, হলদিয়া এগুলো হবে, আস্তে আস্তে হবে, নওয়াজপুর হবে না। তবে 4600 তো আমার মনে হয় এই 250 কোটি টাকা দিয়ে আমার মনে হয় অতটুকু কাভার করা যাবে না। তবে আস্তে আস্তে আমার মনে হয় স্যাররা সব, আমি বসবো, দেখি আমি ওটার আর কিছু ইয়ে করা যায় কিনা, কোনো একটা প্যাকেজ স্টার্ট করা যায় কিনা। তো আমি আর সময় নেব না। তো আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম যে এইটা আন্ডার কন্ট্রাক্ট এনজিও 5 পয়সা খরচ করি, পয়সার খরচ দিব দে পিকেছে পরে, এবং ইবে 1 টিয়ার ভ্যালু 1 টিয়া আসি কিনা সম্পর্কে ইয়ান যাচাই করি রে, তারপরও টিয়া লেবু দে। ওরে টিয়া আবার অ্যাডভান্স দিব, ও না কিছু অ্যাডভান্স দে 5 লাখ, ইয়ান অবশ্য করতে পারি। ও খরচ করি, ওর লাভ কি, ইয়ানো বালা হতা, ও কি বেস্ট জান্নাতুল ফেরদৌস ফেলে করে দিল ন। ওর ইয়ান একখান মোটামুটি 2 রকম স্যাটিসফ্যাকশন আছে। সমাজেরই কিছু করলাম, আরও সংসার চলিল। ওর এন্ডে এই জন্য অপারেট করে ফেললেই এখন ফিক্সড ওর সার্ভিস চার্জ আছে। এই সার্ভিস চার্জ দিয়ে ওর স্টাফ হলো গ্যাস চালাইব জিনিস গোলামসর রিলেশনশিপ ন। অ্যান্ডি বুতুরও হতে কিন্তু মজার জিনিস আছে, গোলামসর রিলেশনশিপ ন, ব্যাক পার্টনার, একজনের পার্টনার একজন, একজনের পার্টনার একজন, ব্যাক ইন পার্টনারশিপ কনসেপ্ট, অর্থাৎ কি অংশীদারিত্বর কনসেপ্ট। ওই আর বঙ্গবন্ধুর যেই ফিলোসফি। তো আসলে আর মুখে বক্তৃতাই হই, কিন্তু হাজ কর্মইয়ানো রিফ্লেকশন আনুন। তো আমি এখানে সময় বেশি নয়, বুঝার বেলা বলি ব্যাক কোনে বালা করে হাজ করুন, জয় অ্যান্ডে উল্টো ফুলটে ইনফ্লুয়েন্স ন করছুন, প্রপার স্কুটিনি সিস্টেমে হাজক সার্ভে করে সময় বুড়া 10-20 দোকানের দিন
হ্যাঁ আসল বুড়া যারা আছে বুড়া ঠিক মতো দিন এতুন প্রপার বিধবা ভাত হইব শিক্ষা ভাত হইব ব্যক্তি নেব তো যাই হোক সমৃদ্ধির সফলতা কামনা করি লাস্টে স্যার খলিকুজ্জামান স্যারকে অশেষ ধন্যবাদ স্যার স্যার এই বয়সও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন স্যার এই বয়সও স্পিরিটটা আপনারা খেয়াল করেন না আমি যতটুকু টায়ার্ড হচ্ছি স্যার কিন্তু ততটুকু টায়ার্ড হচ্ছে না এটা কিন্তু অ্যাটাচমেন্ট এটার সাথে স্যারের ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে এই ইমোশনাল অ্যাটাচমেন্টের কারণে স্যার আসছেন স্যারকে অশেষ ধন্যবাদ আর আমাদের করিম স্যারকেও ধন্যবাদ আর জাহাঙ্গীর ভাইকেও অশেষ ধন্যবাদ যে যদি বা ওনাকে জোর করে আনছে আমি বুঝতেছি এমনি আসতো না তো তারপরেও ধন্যবাদ আসছেন থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য ধন্যবাদ আমাদের মুসলিম চৌধুরীকে আমাদের বাস্তব সমস্যাগুলোকে অত্যন্ত প্রাঞ্জলভাবে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা যারা পার্টনার অর্গানাইজেশন আছি পার্টনার অর্গানাইজেশনগুলো আমরাও একটা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কাজগুলো করি এবং এখানেও আমাদের কিছু অংশগ্রহণ থাকে এখানে পুরো বাজেটটা পিকেএসএফ যে বাজেট দেয় সেই বাজেটের সাথে প্রতিষ্ঠানের বাজেট যুক্ত হয়েই মূলত কাজটা হয় আপনারা সকলে সহযোগিতা করবেন আপনাদের সকলের সহযোগিতা চাই এই পর্যায়ে আমি সবিনয়ে অনুরোধ করছি যার ব্রেন চাইল্ড এই সমৃদ্ধি কর্মসূচি দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ যিনি প্রতিদিন চারণের বেশে সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া ঘুরে বেড়াচ্ছেন এই কর্মসূচিকে সফল করার জন্য ডক্টর খালিকুজ্জামান আহমদ স্যার এখন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল করিম বিশেষ অতিথি জনাব মুসলিম চৌধুরী অতিথিবৃন্দ সুধীবৃন্দ আমার তো মনে হচ্ছে আমি মাঝে মাঝে বলি জনাব আব্দুল করিম উনি বক্তব্য রাখেন জসিম বক্তব্য রাখেন এখন আর আমার আর সমৃদ্ধি নিয়ে বলার কোনো কিছু থাকে না আজকে দেখলাম সরকারে সেটা পৌঁছে গেছে কাজে আমি এখন রিটায়ার করতে পারি এটা পরিষ্কার করিম সাহেব সম্বন্ধে দুই একটা কথা বলি প্রথম তারপরে মুসলিম চৌধুরী সাহেব সম্বন্ধে বলবো ওনার আমি বলি কালকেও বলেছি যারা ছিলেন শুনেছেন ওনাকে আমি দেখেছি যে ফাইল উনি তো সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমলাতন্ত্রকে যেটা বলা হয় আমলাতন্ত্রের সর্বোচ্চ উচ্চ পর্যায়ে গেছিলেন আমি এটা ভালো অর্থে পড়ছি আমলাতন্ত্র খারাপ পড়তে অনেকে আবার এটাকে খারাপ অর্থেও ব্যবহার করে থাকে তারপরে ওখানে কি করতেন উনি ফাইল করতেন এই যে আটকিয়ে রেখে এখানে একটা করে দিলেন এগুলো করতে পারতেন কোনোটা হতো কিন্তু বেশিরভাগ হয়তো হতো না বা উনি জানতেন না হলেও কারণ উনি তো ফাইল নিয়ে ব্যস্ত সেখান থেকে মানুষের কাছে আসা খুব কঠিন কাজ আমি খুব বেশি মানুষ দেখিনি যারা ফাইল থেকে ফিল্ডে চলে আসেন একেবারে সরাসরি তো এটা হচ্ছে তার মনের মধ্যে ভিতরের মধ্যে যে মানুষের প্রতি একটা দরদ মানুষের প্রতি ভালোবাসা সেটার জন্যই সম্ভব হয়েছে কাজে আমি খুবই আনন্দিত যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে জনাব আব্দুল করিম দায়িত্ব পালন করছেন মুসলিম চৌধুরী সাহেব সম্বন্ধে ওই দিন আমি যেটা বলেছিলাম খুব আন্তরিকভাবেই বলেছিলাম আমি অনেককে বোঝানোর চেষ্টা করেছি বিশেষ করে আমি বলি একজন আমার বাড়ি সিলেট রাইট সিলেটের একজনকে আমি বোঝাতে পারিনি বহুদিন কথা বলে চেষ্টা করেও বোঝাতে পারিনি সমৃদ্ধি কী ওনাদের মতোই এক উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা উনি সেখানে 10-15 মিনিটে বসে বুঝে যে বক্তব্য দিলেন সেই দিন আমি দেখলাম যে সমৃদ্ধির পুরো ধারণাটা ওনার মাথায় চলে গেছে আমি ওই অনেকগুলো আমরা সেমিনার করেছি আমি সাধারণত বক্তব্য রাখতাম না তো সেদিন আমি ইন্সপায়ার্ড হয়ে আরও কিছু বক্তব্য রাখলাম আজকে যেটা শুনে উনি যদি সমৃদ্ধির দায়িত্ব নিয়ে নেন তাহলে আমার পুরোটা নিচের থেকে উঠে আসা মানুষকে কেন্দ্র করে মানুষকে জিজ্ঞাসা করে তার কি সমস্যা আসে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের সমৃদ্ধির অংশ যেগুলি তিনি চিটাগাঙ্গি ভাষায় বললেও আমি কিছু বুঝেছি আর কিছু আমাকে আমাদের ব্যবস্থাপনা বুঝিয়ে দিয়েছেন যেগুলি বুঝিনি একেবারে পুরা শখটা আমাদের যেভাবে আমি এতে চিন্তা ভাবনা করেছিলাম মানুষকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর এই যে মুক্তির সংগ্রাম থেকে শুরু করে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র আমাদের সংবিধান এই সবগুলোকে সামনে রেখে এটা করার জন্য এই কর্মসূচিটা
আমরা ধারণা করি, তারপরে এটাকে বাস্তবায়ন করার আগে যে প্রক্রিয়াগুলো খুব বেশি সময় লাগেনি। কারণ আমি একটু গল্পই বলি, সমৃদ্ধি সম্বন্ধে বেশি কিছু বলার আর অবকাশ নেই, দুই একটা গল্প বলি, কারণ এটা মুসলিম চৌধুরী সাহেব যেভাবে বলেছেন আমার বলার আর জায়গাই নেই, আর কি শেষ হয়ে গেছে সব বলা। সুতরাং দুই একটা একটু গল্প বলি। আমি যখন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে আসি, আমি আসতে চাইনি, সেটা বোধহয় ওই দিনই অর্থমন্ত্রী মহোদয় বলেছিলেন যে আমাকে নয়, আমার বহু লেখা আছে। পরে এর সঙ্গ স্মারকে কিছু কথা আছে, আর যেহেতু সরকার চাইলে এখন বেশি সময় তো আর না করা যায় না, কয়েকদিন হয়তো না করা যায়, 4 মাস পর্যন্ত আটকে রেখেছিলাম। সঙ্গ স্মারক পরে আমি উৎসাহিত হলাম। পল্লী কর্মসহায়ক সঙ্গ স্মারকে ক্ষুদ্র ঋণের কথা নাই, আছে ঋণের কথা, শিক্ষার কথা আছে, স্বাস্থ্যের কথা আছে, প্রশিক্ষণের কথা আছে, আর আছে কর্মসংস্থানের কথা, জীবন মান উন্নয়নের কথা। এটা কেউ পড়ে নাই, এটা হয়ে গেছিল কেমনে কেমনে জানি না, যে এটাকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হলো। আমি যখন এটাতে বেরিয়ে আসতে চাইলাম, তখন অনেক বিদগ্ধজন, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আমাদের সাধারণ পর্ষদের একজন অত্যন্ত বিদগ্ধ, আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি, তিনি আমাকে বললেন, চেয়ারম্যান সাহেব ইয়ে করবেন না, আমাদের ম্যান্ডেটের বাইরে যাবেন না। তখন আমি তাকে বললাম যে আপনি এটা পড়েছেন, যদি না পড়েন ওটা পড়ে আসেন, তারপরে আলাপ করবো। উনি আর আলাপ করতে আসেন নাই। তো কাজেই আমরা এখন ম্যান্ডেটের মধ্যে আছি। কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে এই কাজগুলো কেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন করছে। এই কাজগুলো করার জন্যই পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন থেকে তৈরি করা হয়েছে, সরকার তৈরি করে, এটা সরকারি প্রতিষ্ঠান। তো সেই হিসাবে আমরা কাজগুলোকে এখন বিন্যাস করছি, এবং নিচের থেকে আমরা মানুষের কাছে যাই। তাদের আমি যে যাই, আমি বুঝতে পারি না গেলে কেউ আমাকে লিখে দিলে, তো যে বললেন যে উপর থেকে ওখানে বসে বসে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, সেটা বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে ঠিক হলো কি না সেটা কোনো নিশ্চয়তা নেই। আমি নিজুম দ্বীপে যাই, নিজুম দ্বীপে দেখি যে সমস্যাগুলো সেখান থেকে সমাধান আসে, না গেলে আমি এটা বুঝতে পারতাম না। সেখানে যে পানির সমস্যাদের খাদ্য যদি আমি দেই, স্বাস্থ্যসেবা দেই, যত কিছু আছে সব দেওয়া হলে মানুষ বাঁচবে না ওখানে, কারণ পানি নেই, সুপেয় পানি নেই, অনেক গভীরে যেতে হবে সুপেয় পানির জন্য। তো সেখানে পানির ব্যবস্থা করা সর্বপ্রথম জরুরি। সেখানে ওই যে কি দিশারি কি লাইট বলে ওটাকে, না না জাহাজের জন্য দেখার জন্য একটা উঁচু লাইট, সেটা নাই। তো বাতিঘর নাই, ফলে ওখানে প্রায় 60,000 মানুষ বাস করে। বাতিঘর না থাকাতে জেলেরা যখন বাইরে যায় সন্ধ্যা হয়ে গেলে আর ফিরতে পারে না। তো এটাতে এত বেশি গুরুত্বপূর্ণ, এটা কেউ কোনো দিন দেখেও নাই। তো আমাকে যখন বলা হলো, আমি গেলাম, বুঝলাম, বোঝার চেষ্টা করে আমরা বাতিঘরটা করে দিয়েছি। আমরা পানির ব্যবস্থা 9টা ডিপ ছিল, 18টা করেছি। আমি যদি না যেতাম ওখানে, তাহলে আমি বুঝতে পারতাম না যে সমস্যাটা কত প্রকট। তো কাজেই মানুষের কাছ থেকে শুরু হতে হবে, মানুষের প্রথমত তার বাস্তবতা। অর্থ সচিব যে কথাটি বললেন যে নিচের থেকে উপরের দিকে ওঠা, সেটা সম্ভব না। সেটা করতে হলে নিচে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে, বুঝতে হবে। আমি এই ধরনের মিটিং সাধারণত করি না এখন, প্রথম দিকে করতাম, এখন বাড়ি বাড়ি যাই বা ছোটো ছোটো গ্রুপের সঙ্গে কথা বলি। তো এটা যেহেতু একটা উদ্বোধন, সেই জন্য এরকম মিটিং করছি। না হলে আমাদের কর্মীর সঙ্গে আমি বসে তাদের কাছ থেকে শুনি তারা কী সমস্ত সমস্যা সম্মুখীন হচ্ছে এবং কীভাবে সমাধান করছে তারা। এই হচ্ছে স্থানীয় পর্যায় থেকে। আমি বহু আগে লিখতাম স্থানীয় উন্নয়ন পরিকল্পনার কথা। আমার অনেক লেখা আছে, বঙ্গবন্ধুর এই যে মুক্তির সংগ্রামের কথা অনেক লেখা আছে। আমি সেটাকে ভবিষ্যৎ হিসাবে দেখেছি, এবং সেই জন্য এই কর্মসূচিতে সেটা হচ্ছে একটা প্রেরণার উৎস। আমার ছোট্ট একটা বুকলেট লেখা আছে, দেখবেন লাস্ট লাইনে লেখা আছে, কথা লেখা আছে, সেগুলোকে আমরা ধারণ করেছি, করে তারপরে এটাকে বিন্যাস করা হয়েছে। তো আমি যখন শুরু করেছিলাম, তখন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে জসিম এবং অন্যান্য যারা ছিলেন, আব্দুল করিম সাহেব ছিলেন না তখন, তারা তো 20 বছর থেকে 18 বছর থেকে ক্ষুদ্র ঋণ করে আসছেন। মাথার মধ্যে হচ্ছে হিসাব, কয় টাকা দিলাম, কয় টাকা আদায় করতে পারলাম, কয় টাকা আদায় হলো না, কেন আদায় হলো না। এখন আইডিএফে এসে তারা দেখতেন যে টাকা দিলে আমার টাকাটা আদায় হলো না কেন, জবাবদিহি করো। এই ছিল একমাত্র কাজ, অন্য কোনো কাজ ছিল না। যখন আমি প্রথম বললাম, খুব সহজে গৃহীত হয়নি, এটা আমি জানি, কিন্তু আমি চেষ্টা করতে থাকলাম। একটা ভালো দিক হচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন যাদেরকে
চাকরি দেয় ওখানে, এরা সবাই খুব ভালো ছাত্র ছিল, ভালো ছাত্রী ছিল, ফলে তাদের ব্রেইন ঠিক আছে, ওটা তাদেরকে একভাবে কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেই কাজটি করেছে। কিন্তু এই পরিবর্তিত পরিপ্রেক্ষিতে একটু সময় লাগলেও আমরা খুব দ্রুত বোর্ডে নিয়ে যেতে পারি এবং বোর্ড থেকে সেটা পাস হয় যে আমরা মানব কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা মাধ্যমে আমরা বাস্তবায়ন করব, যেটা ডেলিভারি সিস্টেম বললেন। ডেলিভারিটা একেবারে মাঠ পর্যায়ে মানুষের কাছে, তার বাড়িতে, ব্যক্তি মানুষের কাছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা উন্নয়নে শুধু যে পুঁজি, অর্থ এবং অন্যান্য পুঁজি যেটা বলি আমরা ফিজিক্যাল অ্যাসেট, সেটা নয়, আরেকটা হচ্ছে সামাজিক পুঁজি। এখানে আমরা সামাজিক পুঁজি গঠন করার চেষ্টা করি। শুরু করি বাড়ির থেকে, প্রত্যেক বাড়ির জন্যে উন্নয়ন পরিকল্পনা করা হয় এবং সবাইকে নিয়ে, ছোট বড় বয়স্ক সবাইকে নিয়ে বসে তাদের সঙ্গে আলোচনা করে আমরা পরিকল্পনাটা তৈরি করি প্রত্যেক বাড়ির জন্য। তারপরে তাদের পাশে দাঁড়াই তারা কীভাবে এগিয়ে যেতে চায়। তো সুতরাং আমাদের যে একেবারে গ্রাসরুটস যেটাতে ইংরেজিতে বলে, সেখান থেকে আমাদের শুরু। আরেকটা দুটো জিনিস বলে আমি শেষ করব। আরেকটা জিনিস হচ্ছে, আমরা আমাদের দেশে অতি দরিদ্র মানুষ এখনও আছে। সরকারি হিসাব অনুযায়ী 12.9%, আর সংখ্যায় যদি দেখেন প্রায় 2 কোটি মানুষ অতি দরিদ্র, আর দরিদ্র প্রায় 4 কোটি মানুষ বা 23% আছে। এদের প্রধানমন্ত্রী তো ঘোষণা করেছেন, এদের দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, কারণ দারিদ্র্য নিরসন না করলে মধ্যমায়ের দেশ হয়ে কোনো লাভ নেই। মানে অসংখ্য দরিদ্র মানুষ রেখে মধ্যমায়ের দেশ হওয়া অসম্ভব। আমাদের পার্শ্ববর্তী দেশ মধ্যমায়ের দেশ বহুদিন থেকে, কিন্তু সেখানে এখনও 30% মানুষ দরিদ্র আছে। কাজেই দারিদ্র্যের উপরে আমাদের বিশেষভাবে জোর দিতে হবে দারিদ্র্য নিরসনের জন্যে। তো আমরা অতি দরিদ্র যারা, সেখান থেকে যদি শুরু করি, আমরা দেখতে চাই যে অতি দরিদ্র, তার পাশে আমরা দাঁড়াবো কীভাবে? তাকে প্রশিক্ষণ দেব, তার সক্ষমতা সৃষ্টি করব, তাকে প্রশিক্ষণ দেব, তাকে আমরা প্রযুক্তি দেব, তাকে বাজারজাতকরণে সহায়তা করব, বাজার তথ্য দেব এবং উপযুক্ত অর্থায়ন করব তার যতটা প্রয়োজন। 10,000 যদি খরচ করতে পারে, 10,000, 10 লাখ পর্যন্ত, 3,000, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ পর্যন্ত আমরা দিই। কাজে তারা অতি দরিদ্র থেকে যাতে আস্তে আস্তে উঠতে পারে, অতি দরিদ্র থেকে দরিদ্র হয়, তখন তার পাশে আমরা থাকি। যে ওই সময়ে তার যে প্রয়োজন, তখন এখন প্রয়োজন বেড়ে যাবে, কারণ তার অবস্থার একটু উন্নতি হয়েছে, আরও বেশি অর্থ লাগবে, আরও বেশি প্রশিক্ষণ লাগবে, আরও উন্নততর প্রযুক্তি লাগবে, তখন আমরা সেটা নিয়ে তার পাশে দাঁড়াই। তারপরে হচ্ছে অদরিদ্র হবে, উপরে আসবে, কিন্তু খুব একটা টেকসই হবে না, সেখানে এসে আবার পড়ে যেতে পারে যে কোনো দিন, কিন্তু তার পাশে তখন আমরা দাঁড়াই যাতে পড়ে না যায়, তার রেজিলিয়েন্স তৈরি হয় তার মধ্যে। তারপরে আমরা তার পাশে দাঁড়াই, তারপরেও তাকে টেকসই উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য, যেটা মুসলিম চৌধুরী সাহেব খুব সুন্দর করে, সম্মানিত অর্থ সচিব খুব সুন্দর করে বলেছেন যে টেকসই উন্নয়ন যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া চলবে। বাংলাদেশ সরকার নিয়েছে, কাউকে বাদ দেওয়া যাবে না, সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে, সেটা আরেকটা। আর সর্বশেষ কথাটা যেটা বলতে চাই, সেটা হচ্ছে আমরা জীবনচক্র নিয়ে কাজ করি। জীবনচক্র মানে গর্ভধারণ থেকে কবর পর্যন্ত, গর্ভধারণ থেকে শ্মশান পর্যন্ত, এই পুরা মানুষের জীবনের বিভিন্ন ধাপ আমরা আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছি। একটা হচ্ছে মায়ের সেবা, আমাদের স্বাস্থ্য পরিদর্শক আছে, মাসে প্রত্যেক বাড়িতে একবার যায়, দরকার হলে ওই একাধিকবার যাবে তখন ওই সময়ে। তারপরে যখন বাচ্চা হবে, বাচ্চা সেবা, মায়ের সেবা। তারপরে শিশু কিশোর, তাদের জন্য কর্মসূচি আছে, খেলাধুলা, মননশীলতার বিকাশ, সেগুলোর কর্মসূচি রয়েছে। তারপরে তরুণদের জন্য আমরা একটি বিশাল কর্মসূচি রয়েছে, সেটা হচ্ছে তরুণদের আমরা মানবিক গুণাবলীর যে প্রশিক্ষণ, সেটা আমরা দেই। তারপরে তাদেরকে দক্ষ করে তুলে তাদের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করি, যেটা বলেছেন আপনি, দেখো তরুণদের ভালোবাসতে হবে, নিজে অধিকার যেরকম সচেতন, অন্যের অধিকার সম্বন্ধে আমার সচেতন থাকতে হবে, কারো কোনো ক্ষতি করা যাবে না। তো সেই ধরনের মানুষ আমরা দেখতে চাই। তো আমরা অতি দরিদ্র থেকে টেকসই উন্নয়নের দিকে এইভাবে যাওয়ার চেষ্টা করছি। আর জীবনচক্রের প্রত্যেকটা ধাপে বয়স্কদের জন্য আমাদের একটা কর্মসূচি রয়েছে, যারা রাঙ্গিয়ে দিয়ে যাও। আমাদের স্লোগানটা হচ্ছে যাবার বেলা, রবীন্দ্রনাথের কবিতা আছে না, আমরা থাকলে যাবার বেলা রাঙ্গিয়ে দিয়ে যাও, আমাদের স্লোগান হচ্ছে রাঙ্গিয়ে দিয়ে যাও। তাদের জন্য আমাদের কর্মসূচি রয়েছে। তো কাজেই প্রত্যেকটা ধাপে কর্মসূচি রয়েছে, যাতে একটা পূর্ণাঙ্গ মানুষ, একজন মানুষ তো জন্মগ্রহণ করে, তারপরে এক সময়ে আমাদের যেতে হয় চলে, একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে আমরা থাকি। এই সময়টা যাতে পুরোপুরি একটা সুন্দর জীবন হয়,
সেই চেষ্টা আমরা করছি। এবং একজন ব্যক্তির যদি প্রত্যেক ব্যক্তির যদি সুন্দর জীবন হয়, সুস্থ জীবন হয়, তাহলে পরিবারের সুস্থ জীবন হবে, তাহলে পাড়ার সুস্থ জীবন হবে, তারপরে ইউনিয়নের সুস্থ জীবন হবে। এইভাবে সমাজটা যদি গঠিত হয় তাহলে সুন্দর একটা সমাজ গঠিত হবে। আমাদের লক্ষ্য হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার লক্ষ্য, এই দেশে একটি সমাজ তৈরি করা, যে সমাজে প্রত্যেকে তার ন্যায্য অধিকার পাবে। সবাই সমান হবে না, কিন্তু প্রত্যেকে তার ন্যায্য অধিকার পাবে। সেই ধরনের সমাজ আমরা তৈরি করতে চাই এবং সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা ইতিমধ্যে 60-70 লাখ মানুষের কাছে পৌঁছেছি। আস্তে আস্তে আমি আশা করছি যে এটা আরও আমরা সম্প্রসারিত করব এবং অন্যরাও এগিয়ে আসবেন, যাতে অন্য প্রতিষ্ঠান কিছু কিছু কিন্তু শুরু হয়েছে, অন্য প্রতিষ্ঠানগুলো আমাদের দারিদ্র বহুমাত্রিক, সেই বহুমাত্রিকতাকে ধারণ না করলে একটা অনুষঙ্গ দিয়ে দারিদ্র নিরসন সম্ভব নয় এবং টেকসই উন্নয়ন তো নয়। আর স্বচ্ছতার কথা বলা হয়েছে, আমরা চেষ্টা করি একেবারেই স্বচ্ছভাবে থাকতে। অস্বচ্ছতা যেখানেই দেখি তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা আছে। আমরা যথাযথ ব্যবস্থা একেবারে তাৎক্ষণিকভাবে নেই এবং সেই জন্য আমাদের শুধু দেশে নয় বিদেশেও আমাদের একটা পরিচিতি আছে। অতি সম্প্রতি গ্রিন ক্লাইমেট ফান্ড, যেটা জলবায়ু পরিবর্তনের জন্য অর্থায়ন করে থাকে, তার সাধারণত করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি। আর কিছু কিছু দেশীয় প্রতিষ্ঠান যারা স্বচ্ছভাবে কাজ করে, যাদের হিসাবপত্র ঠিক আছে, যাদের ব্যবস্থাপনা ঠিক আছে, সেই ধরনের প্রতিষ্ঠান যদি দরখাস্ত করে তাহলে তাদেরকে তারা স্বীকৃতি দিয়ে থাকে। বাংলাদেশ সরকার আমাদেরকে পল্লীকর্ম, আমি প্রথম খুব একটা রাজি ছিলাম না, আবার এখানেও যে আমরা ভিন্ন ধরনের কাজ, তো সরকারের অনুরোধে আমাকে ইআরডি তদানীন্তন সেক্রেটারি মেজবাউদ্দিন এবং অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী দুজনই বলেছিলেন। তারপরে আমরা সেই দরখাস্তটা করি। আমরা মাস চারেক আগে স্বীকৃতি পেয়েছি যে আমরা এই আমাদের মাধ্যমে সেই অর্থায়ন আসতে পারে। তো কাজে আমরা যে খালি ব্যয় করবো সে না, আমরা অন্যদের জন্য করব। কাজে স্বচ্ছতার প্রমাণ আমাদের আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে আছে এবং একেবারে স্থানীয় পর্যায়েও সেখানেও স্বচ্ছতার প্রমাণ আছে। আমাদের সহযোগী সংস্থা, আমি যখন পিকেএসএফ বলি সহযোগী সংস্থাদের নিয়েই বলি, কাজে সহযোগী সংস্থাদের মধ্যেও সেই স্বচ্ছতা আছে, যাদের যদি না থাকে আমরা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করি। আমি শেষ করি আবারও জনাব মুসলিম চৌধুরী, সম্মানিত অর্থ সচিব, তিনি যে বলছি তার পদ্ধতি, তার বাস্তবায়নের ধারা এবং মানুষকে কেন্দ্র করে আমরা যে বঙ্গবন্ধু যে সমাজের ডাক দিয়েছিলেন সেই সমাজ গঠন করার যে পদ্ধতি, সবগুলো তার মাথায় আছে। কারণ তিনি, আমার যেটা ধারণা হয়েছে, তার মনটা খোলা, তার মাথাটা খোলা আছে। অনেকের মাথাটা বন্ধ থাকে, আমি যা জানি ওইটাই শেষ করে, আমি আর কিছু বুঝতে চাই না কে কী করলো না করলো, এই জন্য অনেক আমরা আছি। সেইখান থেকে যদি আমরা একটু মুক্ত হতে পারি, সবাই আমরা যদি মুক্ত চিন্তা করতে পারি, আমরা কিন্তু প্রতিদিন শিখি। আমি তো প্রতিদিন শিখি। একটা জিনিস বলি, আমি একটা মানুষ, আমি বলি একটা কথা যে পিছিয়ে থাকা, পিছিয়ে পড়া, তাদের নিয়ে আমরা বেশি কাজ করি, তাদেরকে আমরা বাদ দিই না, তাদের থেকে শুরু করি। আমি একদিন বক্তৃতা দিচ্ছিলাম, একজন ইয়াং ছেলে, আমি নাম তো ভুলে গেছি, নিয়েছিলাম নাম, সেটা বলে স্যার আরেকটা ক্যাটেগরি আছে, কি পিছিয়ে রাখা, যে আমরা অনেককে পিছিয়ে রাখছি। এখন আমি সেটা সংযোজন করেছি, পিছিয়ে পড়া, পিছিয়ে থাকা এবং পিছিয়ে রাখা। কাজে পিছিয়ে যারা রাখছেন তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, আর না হলে সরকার সেটার ব্যবস্থা গ্রহণ করবেন। যদি করা হয় তাহলে এই দেশে একটা সুন্দর সমাজ গঠিত হবে। আমি চাই জনাব মুসলিম চৌধুরীর মতো আরও অনেকে আমাদের প্রশাসনে আসেন এবং মানুষকে, মানুষের চিন্তাকে, মানুষের ভাবনাকে, মানুষের ভবিষ্যৎকে ধারণ করে তাদের কার্যক্রম পালন করে। এবং আব্দুল করিম সাহেবের কথা তো আমি আগে বললামই, এই ধরনের যারা, কারণ তাদের হাতে অনেক ক্ষমতা, অনেক কিছু করতে পারে। আমার তো টাকা নেই, ওনার কাছে যেতে হবে। উনি যদি না বুঝেন, এরকম আগে ঘটনা ঘটেছে যে আমরা কী করছি এখানে, নিজেদের করা উচিত বা ইত্যাদি, যা যা যে ভাবনাই থাকুক, সেটা হয়নি। এমনকি এক সময় হয়েছে যে অর্থমন্ত্রী সাহেব দেওয়ার পরেও সেটা আমাদের কাছে পৌঁছেনি। আমি ওনাকে চিঠি লিখেছিলাম যে আপনার নির্দেশনা যথাস্থানে যথাসময়ে হয়তো বা পৌঁছেনি। তো এখন আমরা দেখছি যে এই কাজগুলো করার দরকার বলে আমাদের বর্তমান অর্থ সচিব জেনেছেন, বুঝেছেন এবং বিশ্বাস করছেন, কাজে তিনি এগিয়ে আসছেন। আর আব্দুল করিম সাহেব তো বাস্তবায়নে আছেন। আমার কাজ হচ্ছে নীতি নির্ধারণে
নীতি নির্ধারণ করা, কিন্তু আমি একটু বেশি করে ফেলি। মাঝে মধ্যে আমি বলি ওনাকে যে আমি হয়তো এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছি, তো কিন্তু না গেলে তো আমি বুঝতে পারবো না আমি কী করে সিদ্ধান্ত দেব। তো আমরা সবাই মিলে এই দেশকে গড়ে তুলবো। আমাদের আইডিএফ আছে, আইডিএফকে আমি ধন্যবাদ জানাই। অন্যান্য সহযোগী সংস্থা যারা আছেন তাদেরকে, আপনারা এলাকাবাসী যারা আছেন, যারা আমাদের সমৃদ্ধিতে যোগ দিয়েছেন, তাদের সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। এই যে 200-250 কোটি টাকা দিচ্ছেন, সেটা হচ্ছে আমাদের সমৃদ্ধিগুলো চালিয়ে যাওয়ার জন্য, যেগুলো আমরা ইতিমধ্যেই নিয়েছি। কিন্তু 50টা নিয়েছি ওই 250 কোটির উপরে ভিত্তি করে আমরা এটি পরিকল্পনা করেছি। কাজে এই মুহূর্তে বাড়ানো সম্ভব না, আমরা চেষ্টা করব আরও বাড়াতে। না বাড়াইলে তো আমরা অবশ্যই নিব। ঠিক আছে, একটা নিব আমরা নেব, অর্থ আসলেই নিয়ে নেব, অর্থ আসলেই নিয়ে নেব না আমরা। কোনটা দিতে হবে বলে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার উদ্দীপনাময় বক্তৃতার জন্য। এবার আজকের অনুষ্ঠানের সভাপতি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সুযোগ্য প্রধান অতিথি মহোদয়, পিকেএসএফের শ্রদ্ধেয়